নমস্কার, আমি ঈশা। আপনারা দেখছেন সময় ৩৬৫। একেই হয়তো বলে কপালের নাম গোপাল। কার কপালে কি লেখা আছে তা কেউ জানে না। নদিয়ার এক সাধারণ ঘরের মেয়ে পূজা বিশ্বাস। স্বপ্ন ছিল ভালোবাসার সংসার করার, ঘর বাঁধার সুখে, কিন্তু তার জীবন যেন হয়ে উঠল এক নির্মম সিনেমার গল্প। ২০১২ সালে সামাজিক মতে বিয়ে হয় ভীমপুর ডিগ্রির মিঠুন বিশ্বাসের সঙ্গে। মিঠুন তখন ওড়িশায় কোয়াক ডাক্তার। স্বপ্নের শুরুটা ছিল সুখের মতো, কিন্তু ১ বছর পরেই জন্ম নেয় কন্যা সন্তান। আর তার ঠিক পরেই ঘরে নেমে আসে অশান্তির কালো ছায়া। শুরু হয় অত্যাচার, মারধর। পূজা জানতে পারে তার স্বামী জড়িয়ে পড়েছে অন্য এক আত্মীয়ের মেয়ের সঙ্গে সম্পর্কে। ধরা পড়েছে কৃষ্ণনগরের ঝাউতলায়। প্রতিবাদ করায় পূজাকে পেটানো হয়, বাবার বাড়ি চলে যেতে হয়। এরপর মাঝদিয়ার এক মহিলার সঙ্গে ফের বিয়ে মিঠুনের। গ্রামবাসীরা এবার কিছুটা কার্যত জোর করেই বিয়ে দেয় মিঠুনকে, কিন্তু তারপর তার কিছুদিন পর তাকেও ত্যাগ করে আবার তৃতীয় বিয়ে স্বর্ণখালীর আর এক মহিলার সঙ্গে। এখন মিঠুন সংসার পেতেছে কেষ্টপুরে তৃতীয় স্ত্রীর সঙ্গে। আর পূজা, সে ছুটে চলেছে থানায়, আদালতে। স্বাধীনতা আর ন্যায়ের খোঁজে। তার দাবি কিন্তু স্পষ্ট, আইনি বিচ্ছেদ দাও, মেয়ের দায়িত্ব নাও। এই প্রশ্নে কাঁপছে সমাজ। আর কত পূজার জীবন এভাবে ভেঙে যাবে, আর কত মেয়ের স্বপ্ন চুরমার হবে মিঠুনের মতো পুরুষদের হাতে। এ লড়াই শুধু পূজার না, এ লড়াই প্রতিটি নারী নিজের অধিকার, নিজের সম্মানের জন্য। আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে, তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি, যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি ভোজের এখন একটাই ঠিকানা, বেলদা কাঁথি বাইপাস, খাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট। প্রোপাইটার অলোক নন্দী। যোগাযোগের জন্য ফোন করুন 7063269347 নম্বরে। কফি হাউস এন্ড রেস্টুরেন্ট, এখানেই পাবেন খাবারের আসল আনন্দ। 2010 সালে আমার হাজব্যান্ড আসে বাংলাদেশ থেকে, ভীমপুর ডিগ্রি গ্রামে। এবার 2012-তে আমার মামা বাড়ি থেকে দেখে আর কি আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি জানতে পারি, আমার যখন বাচ্চা হয় তখন আমি জানতে পারি যে আমার হাজব্যান্ডের অন্য জায়গায় সম্পর্ক ছিল। 2015 সালে আমার হাজব্যান্ডের আপন কাকার ছেলের মামাতো শালির সাথে ধরা পড়ে ঝাউগ্রামে, ঝাউতলায়, ভীমপুর ঝাউতলা, আশানগর ঝাউতলায়। ধরা পড়ার পরে সেইখান থেকে আমি জানতে পারি। জানার পরে আমাদের গ্রামের, মানে আমার শ্বশুরবাড়ি গ্রামের ক্লাবের লোকজন গিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আসে ছাড়িয়ে 5,000 টাকা দিয়ে। এবার আমি সেটা পরে জানতে পারি। আমার শাশুড়ি কোনো কিছুই বলতে চায়নি আমাকে। সেটা কি বিয়ের আগে না বিয়ের পরে? না, বিয়ের পরে। সেটা বিয়ের পরে আমি জানতে পারি, মানে বিয়ের পরে বলতে আমার বিয়ে 3 বছরের মাথায় গিয়ে আমি জানতে পারি। আমার 2013-তে আমার বাচ্চা হয়, আমার একটা মেয়ে আছে। আর আমার হাজব্যান্ড তখন মিটিং টিটিং করে আর কি বুঝিয়ে টুজিয়ে আমাকে নিয়ে যায় যে না চলো পূজা, এবার যা হবার হয়ে গেছে, আমার এরকম ভুল আর হবে না। আমি সুযোগ দিই। তারপরে আমার বাড়ি থেকে ওদের অনেক ডিমান্ড ছিল, গাড়ি ছিল, ছেলের চেন আংটি সমস্ত কিছু আমরা ডিমান্ড পূরণ করি, যা যা ছিল, শুধু খাটটা দিতে বাকি ছিল আমাদের। তারপরে এইভাবে চলতে চলতে 2019-এ আমার ওই কাকা শ্বশুরের ছোট ছেলের শালির সাথে আবার সম্পর্ক তৈরি হয়। আমার শাশুড়িকে আমি বলি সমস্ত কিছু, যে এই ব্যাপার, এই বৃত্তান্ত, এইভাবে হলে কীভাবে পারা যাবে। তখন আমার শাশুড়ি আমাকে বলে যে পুরুষ মানুষ 10 ঘর ভাঙতে পারে, হ্যাঁ তোমার এইগুলো সহ্য করে থাকতে হবে। তখন আমি বললাম যে এটা কী করে সম্ভব। তা বললো যে মেয়ে মানুষের অনেক কিছু ধৈর্য ধরে থাকতে হয়। তারপরে এইভাবে করতে করতে আমাকে 2020-তে আমাকে প্রচুর পরিমাণে মারধর করেছিল। 27শে অক্টোবর আমার বাবা আমাকে পরের দিন নিয়ে আসার পরে আমার অবস্থা প্রচুর খারাপ ছিল। পাশের বাড়িতে গিয়ে আমি, মানে পাশের বাড়ি একটা দিদি এসে আমাকে আটকেছিল, এমন মারা মেরেছিল। আমি সেই, তোমার কি অপরাধ ছিল? মারার অপরাধ ছিল, আমি প্রতিবাদ করেছিলাম যে তুমি এইগুলো কেন করে বেড়াচ্ছ, এতে তো আমার মান সম্মান যাচ্ছে, তুমি এইগুলো করছো, লোকের সামনে আমি মুখ দেখাতে পারছি না, হ্যাঁ তোমার কি অসুবিধা কি। এবার সে আমাকে ডিভোর্সও দেবে না, সে আমাকে আমার নিয়ে সংসারও করবে, আবার সে এইগুলোও করে বেড়াবে। তারপরে আমি আমার বাবা নিয়ে আসার পর আমার শক্তিনগর হাসপাতালে, আমাকে কৃষ্ণগঞ্জ থেকে ট্রান্সফার করে শক্তিনগর হাসপাতালে আমাকে অ্যাডমিট করলো। 7 দিন মতো আমি ছিলাম হসপিটালে ভর্তি। তারপরে আমি বাড়ি আসলাম। বাড়ি আসার পরে এই 7 দিনে আমার শ্বশুর শাশুড়ি কেউ যোগাযোগ করেনি। আমার হাজব্যান্ড আমাকে মেরে ঠেরে গুজরাটে চলে যায়, গুজরাটে ডাক্তারি করতেন উনি। প্রথমে যখন বিয়ে হয় তখন আমার উড়িষ্যায় উনি ডাক্তারি করতেন। তারপরে আবার গুজরাটে চলে যান, কোয়াক ডাক্তার, মানে চামচি ডাক্তার যেটা বলে। তারপরে এটা করতে করতে তারপরে উনি আমাকে ফোন করলেন।
ফোন করার পরে বললেন যে পূজা বাড়ি আসো। তা আমার যারা যারা গ্রামের লোকজন ছিল, কারণ এইটা অশান্তি অনেক দিন ধরেই চলে আসছিল, মানুষ মানে মিটিংয়ের পর মিটিং হতো, ও বলতো যে আমি ভালো হয়ে যাব, শুধরে যাব, কিন্তু কোনো কিছুই হতো না। তারপরে আমি হচ্ছে এখানেই ছিলাম, থাকার পরে আমি পরবর্তীকালে জানতে পারি যে শ্রুতি বিশ্বাস নামে যে মেয়েটার সাথে আর কি সম্পর্ক ছিল, সেটা বেরিয়ে গিয়ে উনি হচ্ছে পরে আবার হচ্ছে আমাদের মাঝদিয়া নাঘাটা ওইখানে একটা মেয়েকে মানে বউকে বোন পাতিয়ে রেখেছিল। সেই বোনের সাথে যাতায়াত, খাওয়া খাই, ওঠা বসা, সহবাস সব কিছুই ছিল তার। তারপরে আমার পাশের বাড়ি থেকে একটা দিদি আমাকে খবর দিল, আমার শ্বশুরবাড়ির গ্রামেরই, খবর দিয়ে বললো যে তোর তো এরকম সতীন এসছে। তাই বললাম যে কী বলিস, আমার তো এখনও ডিভোর্সই হয়নি, আমার তো কেস চলছে, সে তো আমাকে কোনো কিছুই জানায়নি। আমার হাজব্যান্ড একবারের জন্য বলেনি যে পূজা তুমি তোমার লাইফটা তোমার মতো করে শুরু করো, আমার লাইফটা আমার মতো করে শুরু করতে চাইছি, আমাদের যা হয়েছে হয়েছে, ডিভোর্স নিয়ে নাও, বা মিউচুয়ালভাবে কোনো কিছু আমাকে জানায়নি কোনো কিছু। তারপরে আমি গেলাম ওইখানে, যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে ঘরে উঠতে দেবে না। আমার ক্লাবের লোকজন সবাই ছিল আমার পাশে ওই গ্রামের। তা আমি তখন ওনাকে বললাম যে হচ্ছে আমার সাথে তো এখন তো ডিভোর্স হয়নি, তাহলে তুমি কি করতে এসেছো এখানে, আর মিঠুন তোমার কি হয়? তা বলছে কি যে মিঠুন আমার দাদা হয়। তাই আমি বললাম যে মিঠুন তোমার দাদা হয়, তাহলে তুমি হচ্ছে আমি তো তোমাকে তো এর আগে তো দেখিনি কোনোদিন, তুমি কোন সম্পর্কে দাদা? বলছে মাসির মেয়ে। এই মুহূর্তে চাইছি যে এই যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে এটার বিচার চাইছি। আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স না দিয়ে এই যে এতগুলো যে বিয়ে করে বেড়াচ্ছে, আমি সমাধান চাইছি যে সে তো অন্যায় করেছে, একটা মানুষকে ডিভোর্স না দিয়ে সে 10টা বিয়ে করে বেড়াচ্ছে, এইগুলো তো অন্যায় করছে সে। আমি চাইছি এই সমাধান চাইছি, আর আমার মেয়ের যাতে ভালোভাবে যাতে বাঁচতে পারে, ভালোভাবে যাতে বেঁচে থাকতে পারে, আমি এটাই চাইছি। সে তো পরের বাচ্চাকে